বিয়ের পর আজ পারমিতা এই বাড়িতে 4 বছর কাটালো। প্রতিবার জামাই ষষ্ঠীর দিনটায় এই বাড়ির চেহারা বদলে যায়। পারমিতার শাশুড়ি অলকা দেবী ভোর থেকে ব্যস্ত হয়ে পড়েন তার নিজের মেয়ে তানিয়া আর জামাই নীলেশকে বরণ করার জন্য। পারমিতার স্বামী অনির্বাণ একাই 100। সেই মায়ের কথা মতো বাজার করা থেকে শুরু করে দিদি জামাইবাবুর তদারকিতে ব্যস্ত থাকে। পারমিতার নিজের বাপের বাড়ি এই শহর থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে। পারমিতার বাবা নেই, বৃদ্ধা মা একা থাকেন। বিয়ের প্রথম বছর থেকেই পারমিতা দেখে আসছে ষষ্ঠীর দিনে অলকা দেবী কোনো না কোনো অজুহাতে অনির্বাণকে আটকে রাখেন। কখনো বলেন, আজ তো জামাই আসবে, তুই না থাকলে বাজারটা কে করবে। আবার কখনো বলেন, আজকের দিনে ঘরের ছেলেকে বাড়ি থেকে বেরোতে নেই। এবারও তার ব্যতিক্রম হলো না। সকাল থেকে পারমিতা রান্নাঘরে একা হাতে পোলাও, চিংড়ির মালাইকারি আর পাঁঠার মাংস রাঁধল। গরমে তার ফর্সা মুখটা লাল হয়ে গেছে, চোখ ফেটে জল আসছে। কিন্তু অলকা দেবীর সেদিকে খেয়াল নেই। তিনি মেয়ে জামাইকে নিয়ে ড্রয়িং রুমে হাসি গল্পে মত্ত। দুপুরে খাওয়ার টেবিলে জামাই নীলেশ তৃপ্তি করে খেয়ে বলল, মা, পারমিতার হাতের রান্না কিন্তু সত্যিই অসাধারণ। কিন্তু আজও নিজের বাড়ি গেল না তো? ওর মা তো একা থাকেন। অলকা দেবী একটু হেসে বললেন, আরে ও তো ঘরের মেয়ে, ও তো এখানে নিজের বাড়িতেই আছে। আর অনির্বাণের আজ অনেক কাজ। তাছাড়া নিজের দিদি জামাইবাবু এসেছে, ওদের ফেলে ও আজ শ্বশুরবাড়ি যায় কি করে? পরে একদিন গেলেই হবে। পারমিতা দূর থেকে কথাটা শুনল। তার বুকের ভেতরটা মুচড়ে উঠল। সে মনে মনে ভাবল, অনির্বাণ আজ মায়ের বাধ্য ছেলে হয়ে দিদি জামাইবাবুর সেবায় ব্যস্ত। কিন্তু তার মায়ের কথা কেউ ভাবল না। বিকেলে যখন তানিয়া আর নীলেশ সিনেমা দেখতে বেরোলো, তখন পারমিতা অনির্বাণকে ঘরের কোণে ডেকে বলল, এখন তো ওরা চলে গেছে, চলো না অন্তত 1 ঘন্টার জন্য মায়ের কাছ থেকে ঘুরে আসি। মা কাল থেকে বারবার ফোন করছে, ইলিশ মাছ কিনেছে। অনির্বাণ বিরক্ত হয়ে বলল, আহা পারমিতা, বোঝো না কেন? মা সারাদিন খাটুনির পর একা থাকবেন। তাছাড়া রাতে দিদিরা ফিরলে আবার একসাথে খাওয়া দাওয়া হবে। আজ আর যাওয়া সম্ভব নয়, মা রাগ করবে। পারমিতা আর কিছু বলল না। সে আলমারি থেকে একটা নতুন শাড়ি বের করল। তার মা তাকে ভালোবেসে এটা পাঠিয়েছিল। শাড়িটা পরে সে একাই ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। অলকা দেবী তখন সোফায় বসে। পারমিতা শান্ত গলায় বলল, মা, আমি একটু বেরোচ্ছি। অলকা দেবী অবাক হয়ে বললেন, কোথায় যাচ্ছিস এই সন্ধেবেলা? পারমিতা বলল, আমার মায়ের কাছে। আজ তো জামাই ষষ্ঠী। জামাই না যেতে পারুক, আপনার বাড়ির বউটা তো যেতে পারে। আমার মা আজ সকাল থেকে ধুতি পাঞ্জাবি কিনে বসে আছেন অনির্বাণের জন্য। অনির্বাণ যেতে পারবে না, কিন্তু আমি তো আমার মায়ের সন্তান হিসেবে তার আশীর্বাদটুকু নিয়ে আসতে পারি। অনির্বাণ ঘর থেকে বেরিয়ে এসে রেগে বলল, পারমিতা, তুমি মায়ের কথার ওপর তর্ক করছো? আজ উৎসবের দিনে তুমি বাড়ি থেকে চলে যাবে? ঠিক সেই মুহূর্তে অলকা দেবীর জামাই নীলেশ আর মেয়ে তানিয়া দরজায় এসে দাঁড়ালো। তারা সিনেমা দেখতে বেরোবার পথে নীলেশের পার্সটা ভুলে ফেলে গিয়েছিল, তাই আবার বাড়ি ফিরেছিল। ভেতরের সব কথা নীলেশ শুনে ফেলেছে। নীলেশ ভিতরে এসে অনির্বাণের কাঁধে হাত রাখল। তারপর অলকা দেবীর দিকে তাকিয়ে বলল, মা, একটা কথা বলি। আজ আমি আপনার বাড়ি এসেছি কারণ আপনার মেয়ে তানিয়া আমার সাথে আসতে পেরেছে। তানিয়াকে যদি তার শ্বশুর বাড়ি আসতে না দিত, আপনি কি ভালো থাকতেন? অলকা দেবী চুপ করে রইলেন। নীলেশ অনির্বাণের দিকে তাকিয়ে বলল, অনির্বাণ, তুমি আজ ভালো ভাইয়ের দায়িত্ব পালন করতে গিয়ে একজন ভালো স্বামী হতে পারলে না। আর মা, আপনার মেয়ে জামাই ষষ্ঠী পাওয়ার আনন্দ তখনই সার্থক হবে যখন আপনার বাড়ির বউটাও তার মায়ের মুখে হাসি ফোটাতে পারবে। চলুন আমরা সবাই মিলে পারমিতার মায়ের বাড়ি যাই।
আজ সেখানেই রাতের খাওয়া দাওয়া সারব। নীলেশের এই কথায় অনির্বাণের ভুল ভাঙল, আর অলকা দেবী লজ্জিত হয়ে মাথা নিচু করলেন। তিনি বুঝতে পারলেন, অন্যের মেয়েকে কাঁদিয়ে নিজের মেয়ের সুখ কখনো সম্পূর্ণ হয় না। পারমিতার চোখের কোণে তখন আনন্দের জল। সে বুঝল, এই সংসারে সবাই একরকম নয়। আলোর দিশা দেখানোর মতো মানুষও থাকে। আসলে কোনো বাড়ির মেয়েকে নিজের বাড়ির বউ করে আনার অর্থ তার বাপের বাড়ির অধিকার কেড়ে নেওয়া নয়। অন্যের মেয়েকে সম্মান ও ভালোবাসা দিলে তবেই নিজের মেয়ের সংসারও সম্মানের আসীন হয়। উৎসব তখনই সার্থক যখন তা সবার জীবনে আনন্দ নিয়ে আসে।